1854 সালের এক সকাল হঠাৎ দীর্ঘাকায় এক অদ্ভুত যান দেখতে ভিড় উপচে পড়েছে। হাওড়া থেকে ছেড়ে সেটি যাবে সুদূর রানীগঞ্জ। ধোঁয়ার কুণ্ডলি উড়িয়ে সে গাড়ি পৌঁছবে অদ্ভুত আওয়াজ করতে করতে। তবে গাড়ি দেখতে শুধু পুরুষরা নয়, বাড়ির মেয়ে বউরাও ভিড় করেছে। 1863-তে মুন্সি আজিমউদ্দিন লিখছেন, বানিয়েছে রেল রোডের গাড়ি ধন্য সাহেব কারিগর, এখন বিশ্বকর্মার পুজো ছেড়ে ওই সাহেবকে পুজো কর। কত সব বৌরি ঝিউরি কি ছুঁড়ি কি যুবা বুড়ি দেখতে যায় তাড়াতাড়ি ওই গো দিদি কলের গাড়ি। হ্যাঁ, সেকালে রেলগাড়িকে কলের গাড়ি বলা হতো। এইরকম গাড়ি যা এত দীর্ঘ আগে মানুষ দেখেনি, তাই মানুষের মধ্যে অদ্ভুত একটা ভীতিরও সঞ্চার হয়েছে। সমাজে এসেছিল এক বড় পরিবর্তন। লোকজন দূর দূরান্তে কাজের সন্ধানে গিয়ে আবার সেদিনই বাড়ি ফেরার কথা ভাবতে শুরু করলেন। তবে আজকের পর্বে আমরা রেলগাড়ির ইতিহাস জানবো না, জানবো এই রেলগাড়ি আবিষ্কারের সাথে সাথে আরও কি কি আবিষ্কার হয়েছিল বাংলা তথা কলকাতার রাস্তায়, এবং তা মানুষের জীবনে কি কি পরিবর্তন আনলো। শ্রোতারা বিরক্ত হবেন না, বোর হবেন না, আরও কিছু ঘটনাও কিন্তু সেকালের জানবেন আজকের এই পর্বটা পুরো দেখলে। ঘটনায় যাওয়ার আগে আমরা রেলগাড়ির সঙ্গে যুক্ত কিছু মজার ঘটনাও জানব। রবীন্দ্রনাথ প্রথম রেলগাড়িতে চেপেছিলেন তার বাবার সাথে বোলপুরে যাওয়ার পথে, কিন্তু তার আগে তার ভাগ্নে তাকে কিছু ভয় পাইয়ে দিয়েছিলেন। রবি মামাকে তার ভাগ্নে সত্যপ্রসাদ বলেছিলেন, বিশেষ দক্ষতা না থাকিলে রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট, পা ফসকাইয়া গেলেই আর রক্ষা নাই। তারপর গাড়ি যখন চলিতে আরম্ভ করে তখন শরীরের সমস্ত শক্তিকে আশ্রয় করিয়া খুব জোর করিয়া বসা চাই, নহিলে এমন ভয়ঙ্কর ধাক্কা দেয় যে মানুষ কে কোথায় ছিটকাইয়া পড়ে তাহার ঠিকানা পাওয়া যায় না। এসব জেনে রবীন্দ্রনাথ স্বয়ংও যখন কলের গাড়ি চাপলেন যথেষ্ট ভীত ছিলেন। কিন্তু সেকালে আর্মেনিয়ান ঘাটে রেলযাত্রীদের জন্য টিকিট ঘর খোলা হয়েছিল, তখনও হাওড়া ব্রিজ তৈরি হয়নি। রেল কোম্পানি স্টিমারে যাত্রীরা গঙ্গা পার হতেন। এই ছিল সেকালে রেলগাড়ির গল্প। এরপরে আমরা কলকাতার রাস্তায় আরও কি কি যানবাহন চলতে শুরু করলো তা একে একে জানবো। প্রথমেই আসি পালকির কথায়। বাংলা তথা ভারতবর্ষে পালকির প্রচলন ছিল তখন সবচেয়ে বেশি। তবে যাদের কাছে সবচেয়ে টাকা পয়সা বেশি থাকতো তারাই বেশি পালকিতে চাপতেন, নতুবা সাধারণ মানুষ মোটামুটি পায়ে হেঁটেই দূর দূরান্তে যাত্রা করতেন। আমরা সকলেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম থেকে কলকাতায় আসার গল্প জানি। তিনি তার পিতার কাঁধে চেপে কলকাতায় এসেছিলেন ওই দীর্ঘ পথ পায়ে হেঁটে, এবং আসার পথে ইংরেজি অক্ষর চিনে ফেলেছিলেন। এই গল্পও আমরা সবাই জানি। পালকির প্রচলনের সাথে সাথে ইংরেজ সাহেবদের মধ্যে তার খ্যাতি যথেষ্ট বেড়েছিল। সেকালে ইংরেজ সাহেবদের সামনে দেশীয় লোকেরা পালকি চড়া রীতিমতো অপরাধ বলে গণ্য হতো। পালকির পরে এলো ঘোড়ার গাড়ি, কিন্তু অনেকেই পুরনো পালকির ব্যবহারকে বেশি পছন্দ করতেন। যেমন শোনা যায় ডেভিড হেয়ার সাহেব পালকি ব্যবহার করতেন, বিদ্যাসাগর মশাই ঘোড়ার গাড়ি অতটা পছন্দ করতেন না। প্রথম দিকে বাঙালি বেহারারা পালকি টানতেন, পরবর্তীকালে উড়িয়া এবং হিন্দুস্থানি বেহারার প্রচলন এলো। জনপ্রবাদ আছে মহারাজা নবকৃষ্ণদেব উড়িয়া পালকি বেহারার প্রচলন করেন। পালকি থেকে ঘোড়ার গাড়ির যে বিবর্তনটা, তার গল্পটাও বেশ মজার। ব্রাউনলো সাহেব নতুন এক বুদ্ধি খাটিয়েছিলেন, পালকির সাথে 4টে চাকা লাগিয়ে ঘোড়ায় টানা গাড়িতে পরিণত করলেন। ঘোড়ায় টানা গাড়ির মূল সুবিধে হলো এটি খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। সঙ্গে সঙ্গে এটি তখনকার দিনে হয়ে উঠেছিল স্ট্যাটাস সিম্বল। এটি ছিল বাবু কলকাতার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বাবুরা গিলে করা পাঞ্জাবি পরে, কুচি দেওয়া ধুতি পরে, কোচা হাতে নিয়ে কবজিতে ফুলের মালা জড়িয়ে ঘোড়ার গাড়িতে বেরোতেন। হুতুম প্যাঁচার নকশা বইতে কালীপ্রসন্ন সিংহ কলকাতা শহর সম্পর্কে লিখেছেন, আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিছে বলার কি কেতা। এই গাড়ি বনেদি সাহেব, শেঠ সাহেব উভয় মাথায় করে নিলেন। পালকি থেকে বদলে ঘোড়ার গাড়ি মানুষের জীবনযাত্রাই বদলে দিল। সন্ধেবেলায় ভ্রমণের সঙ্গেও জুড়ে গেল। গড়ের মাঠে লোকে হাওয়া খেতে যেত ঘোড়ার গাড়ি চড়ে। 1878 সালে ট্রাম পরিবহনকে সম্পূর্ণভাবে চালানোর জন্য একটি কোম্পানি গঠন করা হয়েছিল, কলকাতা ট্রাম কোম্পানি। কিন্তু ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালানোর কিছু সমস্যা হচ্ছিল। ঘোড়াগুলো বেশিরভাগই শীতপ্রধান দেশের, ফলে প্রবল গরমে ঘোড়ায় ট্রাম টানতে গিয়ে অসুস্থ হয়ে ঘোড়াগুলি মারা যেত। এই জন্য 1882 সালে ট্রামকে পরীক্ষামূলকভাবে স্ট্রিম ইঞ্জিনের দ্বারা চালানো হলো। 1896-এ ফিলবার্ন কোম্পানি বৈদ্যুতিক ট্রাম চালানোর দরখাস্ত করেন এবং তা সার্থক হয়। খিদিরপুর লাইনে বৈদ্যুতিক ট্রাম চলে। এসপ্ল্যানেড থেকে খিদিরপুরের ফার্স্ট ক্লাসে ভাড়া তখন ছিল 2 আনা।
এরপরে 1905 সালে শিয়ালদাহ থেকে স্ট্র্যান্ড রোড, টালিগঞ্জ থেকে বেলগাছিয়া প্রভৃতি পথে ট্রাম চলতে শুরু করলো বৈদ্যুতিকভাবে। ট্রামের এই বৈদ্যুতিকরণের জন্য শহর, জীবন এবং জীবিকা সব কিছুর উপরই প্রভাব পড়তে থাকে। মানুষের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং এই বৈদ্যুতিক ট্রাম চলবার ফলে শহর এবং শহরতলি দুই জায়গাকার মানুষই সুবিধা পেল। কলকাতার সাথে সাথে হাওড়ায় ট্রাম চলল 1908 সালে, যদিও পরবর্তীকালে এই ট্রাম পরিবহন বন্ধ হয়ে যায়। যেহেতু কলকাতা শহর একসময় এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ছিল, তাই মোটর গাড়ি চালু হবার পর খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসে এবং 1896 সালে দেখার মতো বিদেশি গাড়ি কলকাতার রাস্তায় দেখা যেত। ব্রিটিশরা অ্যাংলো আমেরিকান গাড়ি বেশি চাইতেন, তাই ওগুলোর প্রচলন বেশি ছিল। জার্মান গাড়ি তারা পছন্দ করতেন না। শহরে সব থেকে বেশি রোলস রয়েস গাড়ি চলত। বাবু প্রদ্যুম্ন মল্লিক রোলস রয়েস গাড়িতে ক্রিস্টালের দুর্গামূর্তি চাপিয়ে শহর পরিক্রমা করিয়েছিলেন। রোলস রয়েস গাড়ি তখন আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছিল। গাধি কথা মাথায় রেখে তখন বিভিন্ন অভিজাত বাড়িতে গাড়ি বারান্দা বানাতে শুরু হলো। মোটর গাড়ি আসবার পর থেকে সাধারণ মানুষের জন্য ট্যাক্সি পরিষেবা শুরু হয়ে গেল। 1905 সালে প্রথম কলকাতার রাস্তায় চলল ট্যাক্সি। চৌরঙ্গি থেকে প্রথমে ট্যাক্সি চলত ব্যারাকপুর, বজবজ, দমদম প্রভৃতি জায়গায়। ভাড়া ছিল মাইল প্রতি 8 আনা। কলকাতায় প্রথম মোটর চালিত যাত্রীবাহী বাস এর কিছুটা সময় পরে, সাল 1922। এই বাস চালু হওয়ার পরে এর প্রচলন অত্যন্ত বাড়তে থাকে, কারণ শহরের বিভিন্ন জায়গার দূরত্ব কমে যায় এবং সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে ছিল এই বাস। তখনকার প্রখ্যাত অভিনেতা মহেন্দ্র চৌধুরী একটি দারুণ বর্ণনায় লিখেছেন, কালীঘাট থেকে শ্যামবাজার গিয়ে আবার ফিরে আসা এ তখন ছিল বহুদিনের শখ। বাসের জনপ্রিয়তা এমনই বাড়ে 1924 সালে, যখন মোট বাসের সংখ্যা 55, 1925-এ সেটা বেড়ে দাঁড়ায় 283। ক্রমে বাস হয়ে উঠল মানুষের যাতায়াতের প্রধান অবলম্বন। শহরতলি, গ্রাম সমস্ত জায়গাকার মানুষ বাসে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শুরু করলো। কলকাতার মোটর গাড়ির কথা বলতে গেলে আরও অনেকের নাম মাথায় আসে, যেমন ঋষিকেশ লাহা। তার রোলস রয়েস গাড়ি নিয়ে দিল্লি গেছিলেন পঞ্চম জর্জের দরবার দেখতে, তাও আবার কলকাতা থেকে। আবার শ্রীরামপুরের তুলসীচরণ গোস্বামী তার গাড়িতে নম্বর লিখতেন। তিনি লিখলেন টিসিজি, বলা হতো তিনি নাকি লাট সাহেবের আদলে তা করলেন। উত্তর কলকাতার এক মনিদি বাড়িতে এডলার গাড়ি ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের কাছ থেকে ব্যবহারের জন্য ইংরেজ সৈন্যরা দরখাস্ত করে।